চলে এলাম চরকিতে সদ্য মুক্তিপ্রাপ্ত ফেও ওয়েব সিরিজের এক্সপ্লেন ভিডিও নিয়ে। প্রায় ২০ বছর পূর্বে এক খ্রিস্টান ফ্যামিলিতে সুনীল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ২০ বছর পর যখন তার কবর খোঁড়া হয়, তার কফিনের ভেতরে একটি গাছের ডাল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এতক্ষণ যা বললাম এটা কোনো গল্প না, এটা একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। চলুন আর কথা না বেরিয়ে ওয়েব সিরিজটির এক্সপ্লেইন দেখে আসা যাক। শুধু একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। গল্পের শুরুতেই আমরা সুনীল সরকারকে দেখি। সে ধুমুর ঝাঁপি যাওয়ার জন্য রওনা দিয়েছে। ধুমুর ঝাঁপি দ্বীপ হল পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে অবস্থিত একটি দ্বীপ, যা ১৯৭৯ থেকে ৮০ সালে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এই সংকট মূলত উদ্বাস্তু বাঙালিদের পুনর্বাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সংঘাতকে ঘিরে গড়ে উঠেছিল। যাই হোক, সুনীল ছিলেন একজন ফটোগ্রাফার। যাওয়ার পথে সে বনের পশু পাখির কিছু ছবি তুলেছিল। এরপর সে ধুমুরঝাঁপি রিফিউজি ক্যাম্পে আসে। রিফিউজি ক্যাম্পে এসে সুনীল সরকার পলাশ নামের একজনের থেকে সার্বিক পরিস্থিতির কথা শুনতে থাকে। গ্রামের অধিকাংশ লোকের পেশা ছিল জেলে। সুনীল গ্রামের কিছু ছবি তুলেছিল, আর তখনই সে শুনতে পায় কোথাও আগুন লেগেছে। সুনীল গিয়ে দেখে এক মেয়ের গায়ে আগুন ধরেছে। সকলে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। সুনীল মেয়েটির ছবি তুলছিল, আর তখনই এক লোক এসে সুনীলকে ছবি তুলতে বাধা দেয়, আর তাকে দূরে নিয়ে গিয়ে বলে পলিটিক্স না বুঝে সে ছবি তুলছে কেন। পেছনের রাজ্য সরকারের ফেও আসলে এই চরে থাকতে পারবে না সে। ফেও হলো সরকারি গোয়েন্দা বাহিনী। এরপর সিন শিফট হয়। খুলনা ২০০২ সালের দৃশ্য দেখানো হয়। এই ছেলেটির নাম জানিয়েল। জানিয়েল সুনীলের একমাত্র ছেলে। ছোট থাকতেই তার মা আত্মহত্যা করে, আর তার বাবা সুনীল রাজনীতির ফাঁদে পড়ে, কেউ তাকে মেরে ফেলেছে। এই বিষয়ে বিস্তারিত আমরা সামনে জানবো। আর পেছনের ছেলেটি ডেনিয়েলের বন্ধু সোহেল। এরপর আবার সিন শিফট হয়। দেখা যায় সুনীলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে, আর একজন ফাদার মন্ত্র পাঠ করছে। আর তখনই একজন বিদেশি লোকের আগমন ঘটে। লোকটির নাম কপিলা। এরপর ফাদার কোপলার সাথে দেখা করে। ফাদার কোপলাকে এখানে আসার কারণ জানতে চাইলে কোপলা জানায় সে সুনীলের পত্রবন্ধু। সুনীলের সাথে তার কলকাতায় দেখা হয়। সেখান থেকে তাদের বন্ধুত্ব শুরু। মূলত কোপলা এখানে এসেছে তার বন্ধু সুনীলের জীবন কাহিনী নিয়ে একটি বই লেখার জন্য। ফাদার বলে, আপনারা সুনীলের বন্ধুত্ব অঞ্চলের সকলেই জানে। এরপর সুনিতাকে দেখি। সুনিতা এখানকার পুরনো সিস্টারদের মধ্যে একজন। সুনীল মারা যাবার পর সুনিতা ডেনিয়েলকে নিজের সন্তানের মতো করে বড় করেছে। এরপর সিস্টার সুনিতা কোপলাকে তার রুম দেখাতে নিয়ে গেলে কোপলা বলে, নিশ্চয়ই গির্জায় সুনীল সরকারের ছবি ডকুমেন্ট থাকতে পারে। এটা শুনে সিস্টার জিজ্ঞেস করে, এতদিন পর আপনি সুনীলের সম্পর্কে জানতে চাচ্ছেন কেন? কোপলা জানায়, সে আমার পত্রবন্ধু, তার জীবন এবং কর্ম নিয়ে একটা বই লিখতে চাই। এসব শুনে সিস্টার জানায় তার কাছে কাগজপত্র আছে, আর তার নিতে যেতে থাকলে সিস্টারকে আবার ডাক দেয় কোপলা। জিজ্ঞেস করে, এই অঞ্চলে কেউ কি আছে যে সুনীলের রিসার্চের ব্যাপারে হেল্প করবে আমাকে? সিস্টার জানায়, আমার ছেলে ডেনিয়েল হেল্প করবে আপনাকে। ডেনিয়েলের কথা শুনে কোপলা বলে, ডেনিয়েল সুনীলের ছেলে ছিল না। সিস্টার জানায়, হ্যাঁ, আমি আদাত নিয়েছি। এরপর আবার দেখানো হয় ১৯৭৮ সালে ডুমুর ঝাঁপি। যে লোকটি সুনীলকে ছবি তুলতে আটকায়, সেই লোকটি সুনীলকে বলে এখানে বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছে। এটা শুনে সুনীল বলে, এতগুলো রিফিউজির তাহলে কি হবে? আমাদের তো কিছু একটা করতে হবে। আমাদের লোকটি জানায়, আমাদের কিচ্ছু করার নেই। তারপরে রিফিউজি ক্যাম্পে নির্যাতিত ২ নারীকে দেখায়, যাদের নাম সুনিতা এবং রানী। এই দুজনকে দেখে লোকটি সুনীলকে বলে, যাদের তুমি আগুনে পোড়া অবস্থায় ছবি তুলেছিলে তারাও ছিল এখানে। এরা এখানে সেফ না, আর তারা হিন্দু থেকে খ্রিস্টান হতে চায়। তাই তোমাকেই এদেরকে বাংলাদেশে নিয়ে যেতে হবে। লোকটির কথায় রাজি হয়ে সুনীল দুজনকে নিয়ে নদী পথে বাংলাদেশের পথে যেতে থাকে, যা দূর থেকে দেখে ইন্ডিয়ার গোয়েন্দা বাহিনী ফেও। বলে রাখি, এই নির্যাতিত সুনিতাই হচ্ছে সেই সিস্টার। এরপর সুনীল দুজনকে নিয়ে মংলার একটি গির্জায় নিয়ে আসলে সেখানকার ফাদার কিছুটা বিরক্ত হয়, আর বলে খুলনা থেকে লোকজন এই চার্চে অডিট করতে আসবে। তারা নাকি ৯/৬ গন্ধ পেয়েছে। কাজটা কি ভালো হলো? সুনীল বলেন, আমি সব সামলে নেব। এরপর সিন শিফট করে দেখানো হয় ২০০২ সালের মংলাতে।
সুনিতা সিস্টার কোপালার কাছে ড্যানিয়েল এবং তার বন্ধু সোহেলকে নিয়ে আসে। তারপর কোপলা ড্যানিয়েলকে তার বাবাকে নিয়ে রিসার্চের ব্যাপারে হেল্প করতে বললে সে এবং তার বন্ধু সোহেল টাকা চেয়ে বসে। টাকা দেওয়ার ব্যাপারে রাজি হয় কোপলা। তারপর এক ছবি দেখিয়ে তাদেরকে বলে চেনো নাকি। তারা ছবি দেখে চিনতে পারে না। কোপলা জানায় ছবির লোক হচ্ছে মার্শাল, ভালো মতো দেখুন। ড্যানিয়েল সোহেল জানায় আমরা খোঁজ নিব, খুব শীঘ্রই আমরা খুলে নিয়ে এসছি। এরপর দেখানো হয় 1978 সালে সুন্দরবন এলাকার মহলাকে, যেখানে বসবাস মার্শালের। মার্শাল হচ্ছে সুনীলের বন্ধু, আর মার্শাল সুন্দরবনে মধু আর মাছ ধরে থাকে। একদিন মার্শাল তার বড় ভাইয়ের সাথে সুন্দরবনে মধু সংগ্রহ করতে গেলে সুন্দরবন পাহাড়ে দেওয়া লোকদের মুখোমুখি হয়। এতে মার্শাল এবং অন্য পক্ষের অনেক কথা কাটাকাটি হয়, যা কোনো মতে সামলায় মার্শালের বড় ভাই। ওদিকে 2002-এর টাইম লাইনে ড্যানিয়েল এবং সোহেল কোপলাকে নিয়ে মার্শালের খোঁজে বেরিয়ে পড়ে। যেতে যেতে দুজন মার্শালকে নিয়ে বিভিন্ন কৌতূহলের কথা বলে। এই যেমন এক বন্ধু বলে মার্শাল খ্রিস্টান নাম, কিন্তু সে মুসলমান। তখন অন্য বন্ধু জানায় মার্শাল আর্মিতে ছিল, একদিন নিয়ম ভঙ্গের কারণে তার পোর্ট মার্শাল হয়, তারপর থেকে তার নাম মার্শাল। তো যেতে যেতে এক সময় সোহেল কোপলাকে জিজ্ঞেস করে তুমি কেন মার্শালকে খুঁজছো। কোপলা জানায় মার্শালের কাছে সুনীলের তোলা কিছু ছবি আছে সেগুলোর জন্য। সে সময় আবার দেখানো হয় 1978 সালে মার্শালকে, সে তার ছেলের সাথে খেলছে। ঠিক সেই সময় সেখানে সুনীল আসে, এসে বলে শুনছি বেশ কিছু ঝামেলা হয়েছে, মহাজনকে বলেছিস। মার্শাল জানায় আজ বিকেলে জানাবো। এরপর দেখা যায় সন্ধ্যায় মার্শালের বড় ভাইয়ের ছেলের খাতনায় মহাজনের উপস্থিতি। মহাজনের নাম হচ্ছে কাজী, যে আবার মার্শালের সম্পর্কে মামা। মহাজন সবার সাথে কথা বলতে থাকলে সুনীল তার ছেলে ড্যানিয়েলকেও পরিচয় করিয়ে দেয়। আবার ফিরে আসা যাক 2002 সাল। ড্যানিয়েল এবং সোহেল মাতাল অবস্থায় থাকে। কি এক মার্শালের খোঁজ করতে আসছে, যাকে কিনা কেউ 20 বছর ধরে দেখেনি। এর মধ্যে সোহেল বলে আমি শুনেছি কেউ যদি মার্শালের এলাকায় মধু নিতে আসে তাকে মাটিতে পুঁতে রাখে। দুজন ড্রাঙ্ক অবস্থায় আরো বেশ কিছু গল্প করতে থাকে। এমন সময় ড্যানিয়েল বলে কোবলা লিখতে আসছে আমার বাপকে নিয়ে, আর খুঁজে বেড়াচ্ছে মার্শালকে। শুধু মার্শালের কাছে আমার বাবার ছবি নিতে আসেনি, সে এর মধ্যে কোনো কিছু ঝামেলা আছে। এরপর সিন শিফট হয়। আবার 1978 সালে মার্শালকে দেখানো হয় সে মাছ ধরতে গেলে পায়ের নিচ থেকে কিছু একটা পায়, আর তা খুলে হাঁটতে গেলে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা দেখে, আর তারপর বেহুশ হয়ে পড়ে। পরের দিন মার্শাল তার বড় ভাইয়ের সাথে সুন্দরবনে মাছ ধরতে গেলে প্রথমে মহাজন কাজীর নাম বলে পার হয়ে যায় সুন্দরবন পাহারা দেওয়ার লোকজনের থেকে। কিন্তু এরপরে অন্য একজন এসে চাঁদা চাইতে থাকে। এতে মার্শালের সাথে আবার হাতাহাতি হয়। এক পর্যায়ে মার্শাল ওদের থেকে অস্ত্র কেড়ে নেয়। এতে তার ভাই বিচলিত হয়ে পড়ে, আবার বলে এটা যদি তারা সমস্যা করে। আরো বেশ কিছু ব্যাপার নিয়ে ভয় পেতে থাকে সে। এরপর দুই ভাই বাড়ির পথে হাঁটতে থাকলে বিপক্ষ লোকেরা মশাল চালিয়ে তাদের বাড়ির দিকে যেতে থাকে। তা দেখে দুই ভাই আড়ালে লুকিয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ দেখে মার্শালের ভাই মার্শালকে অন্য জায়গায় পালিয়ে যেতে বলে। এতে মার্শাল রাজি না হলেও ভাইয়ের জোরাজোরিতে রাজি হতে হয়। সেখান থেকে সে চলে যায়। এরপর আবার সিন শিফট হয় 2002 সালে, যেখানে কোপলা সিস্টারকে জানায় তুমি ছাড়াও সুনীল আর একজনকে এখানে নিয়ে এসেছিল, সে এখন কোথায়। সুনিতা জানায় হ্যাঁ রানী দাস, কিন্তু সে এখানে নেই। দুপুর চাপিতে সমস্যা হওয়ার পর মার্শাল তাকে নিয়ে গেছে। এরপর কোপলা আবার সিস্টারকে জিজ্ঞেস করে মার্শাল ছাড়া কি অন্য কারো কাছে পাওয়া যাবে। সিস্টার জানায় অঞ্জনদার কাছে, সে সুনীলদার সাথে সবসময় থাকতো, কিন্তু মার্শাল যেদিন এখান থেকে চলে যায় সেদিনও সেও চলে যায়। এরপর কোপলা সিস্টারকে জিজ্ঞেস করে মার্শাল কি সুনীল সরকারের মৃতদেহ দেখার আগে গিয়েছে নাকি পরে। তাহলে কি সুনীল সরকার মৃত। সিস্টার জানায় আগে। এটা শুনে কোপলা বলে তাহলে কি মার্শাল তার বন্ধুর দাফনের সময় উপস্থিত ছিল না। সিস্টার যায় না। এবার কোপলা সিস্টারকে প্রশ্ন করে আপনি কি কফিনে সুনীল সরকারের মৃতদেহ দেখেছেন। সিস্টার জানায় আমিও কফিনে মৃতদেহ দেখিনি। কোপলা বলে তাহলে কে দেখেছে। সিস্টার বলে মহাজন, কাজী চাচা আর তার লোক সোলেমান ছিল। পরের দিন কোপলা ড্যানিয়েল এবং সোহেলের কাছে যায়, কিন্তু দুই বন্ধু কোপলাকে হেল্প করতে অনীহা দেখায়। তখন কোপলা কাছে থাকা সুনীল সরকারের চিঠি দেখায়। শেষ চিঠিতে ছিল 3রা মার্চ 1979। কিন্তু সবাই জানে, এমনকি ড্যানিয়েলও জানে 1979 সালের 5ই ফেব্রুয়ারি তার বাবার দুমুর ঝাঁপি মারা গেছে। তখন কোপলা ড্যানিয়েলকে জানায় সুনীল সরকার মারা যায়নি, যদি মারা যেত তাহলে মৃত্যুর পর তার কাছে সুনীলের চিঠি কিভাবে আসলো। এসব শুনে ড্যানিয়েল অবাক হয়ে যায়। এরপর আবার গল্প নিয়ে যাওয়া হয় ভাইয়ের কাছ থেকে মার্শালের পালিয়ে যাওয়ার সিনে।
মার্শাল পালিয়ে সুনীল সরকারের কাছে আসে, সুনীলকে সবকিছু বলে। সুনীল সরকার তাকে জানায় কোনো সমস্যা হবে না, কিন্তু চিন্তা করতে থাকে মার্শাল। আর বলে কয়েকদিন ধরে আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে, চোখের সামনে কি জানি আসে আর যায়। তারপর মার্শাল সেদিন মাছ ধরতে গিয়ে পাওয়া বক্সটি সুনীলকে দেখিয়ে বলে, এটি পাওয়ার পর থেকে এসব বুঝতে পার। সুনীল সেই বক্স খুলে দেখে সেখানে কিছুই নেই। সুনীল বলে, এরকম লেখা যারা বই পড়লে তো মাথা ঘুরবেই। দুই বন্ধু আরো কথা বলতে থাকলে সেখানে একজন এসে বলে, বাজারে গ্যাঞ্জাম লেগেছে। তা শুনে দুজন দ্রুত চলে যায়। গেলে মার্শাল দেখতে পায় তার ভাইয়ের ঝুলন্ত লাশ। ওদিকে কোপলা দুই বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে মহাজন কাজীর বাড়ির দিকে। যাওয়ার পথে ডেনিয়েল কোপলাকে জিজ্ঞেস করে, তার বাবা যদি বেঁচে থাকে তাহলে এখন সে কোথায়। কোপলা জানায় ডুমুরঝাঁপি হত্যাযজ্ঞের ছবি তোলার জন্য সুনীল সরকারকে বিপদে পড়তে হয়। ডেনিয়েল আবার তার বাবা কোথায় আছে জানতে চায়। কোপলা জানায় এখন বলা যাবে না, সময় হলে সব বের হয়ে আসবে। এরপর কাজীর কাছে গেলে কাজীর লোক সুলেমান তাদের ভেতরে ঢুকতে দেয় না। একসময় কাজীর নজরে আসলে সে তাদের ভেতরে ডাকে। ভেতরে ঢুকে কোপলা কাজীকে জিজ্ঞেস করে, আপনি তো সুনীল সরকারের মৃতদেহ দাফনের সময় উপস্থিত ছিলেন। কাজী জানাইছিলাম। আরো প্রশ্নের মুখে কাজী বলে, কিন্তু লাশটা দেখতে পাচ্ছিলাম না, আর কয়েকদিন লাশ পানিতে থাকায় পচন ধরে গিয়েছিল, তাই লাশ দ্রুত কবর দিতে হয়েছিল। কোপলা জিজ্ঞেস করে, আর কে লাশ দেখেছে। কাজী জানায় মার্শাল দেখতে পারে, কারণ তার লোকজনই সুনীল সরকারকে মৃত অবস্থায় নিয়ে এসেছিল। এই সবের পর কোপলা কাজীর কাছে জানতে চায় সুনীল সরকারের মৃত্যু কিভাবে হয়েছে। কাজী জানায় সে সময় ডুমুরঝাঁপি গন্ডগোল চলছিল। সেই সময় কয়েকটা নৌকা ডুবে যায়, যার মধ্যে সুনীলও ছিল। মার্শালকে চিনে কিনা জিজ্ঞেস করলে কাজী জানায় সে আমার দূর সম্পর্কের ভাগিনা। মার্শাল এখন কোথায় আছে কোপলা জানতে চাইলে কাজী জানায় 20 বছর ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এতক্ষণ পর কাজী জিজ্ঞেস করে, কেন তারা মার্শালকে খুঁজছে। কোপলা বলে, সে সুনীল সরকারের নিয়ে একটা বই লিখতে চায়, আর মার্শালের কাছে সুনীলের কিছু ছবি আছে, তাই মার্শালকে খুঁজছে। এরপর কাজী কোপলাকে জিজ্ঞেস করে তার সাথে সুনীলের পরিচয় কিভাবে হলো। কোপলা জানায়, আমরা পত্রবন্ধু ছিলাম, সুনীল আমাকে ছবি পাঠাতো, আমি সেগুলো ছাপাতাম। এই বলে কাজীর কাছ থেকে চলে যায় কোপলা। এরপর দেখানো হয় 1978 সালের মংলার চার্চ, যেখানে কাজীর কাছে দেখা করতে আসে ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী। এরপর তারা মিটিং করতে দরজা লাগিয়ে ভেতরে ঢুকে পড়ে। সে সময় সুনীল এসে দেখে দরজা বন্ধ, তাই বাইরে অপেক্ষা করতে থাকে। মিটিং শেষে বের হলে সুনীলের ওপর ফাদার রাগ দেখাতে থাকে, যা সামলাই কাজী। সে সময় ইন্ডিয়ার এক এজেন্ট পেপারে সুনীলের ছবি দেখায় আর রাগান্বিত অবস্থায় বলতে থাকে, আমি আপনার ছবির ফ্যান। সেখানে পেপারে ছবি আসা নিয়ে অনেকে সুনীলের উপর রাগান্বিত হতে থাকে। এরপর সবাই চলে গেলে ফাদার সুনীলকে ভেতরে ডাকে, তারপর ছবির ব্যাপারে রাগ দেখাতে থাকে। এক সময় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলে সুনীলের কাছে ডুমুর ছবি থেকে পল নামের একজনের ফোন আসলে তা ধরতে যায় সুনীল। ফোন রিসিভ করলে পল জানায়, আপনাকে ডুমুর ছাপি দরকার, এখানকার অবস্থা খারাপ, পুলিশ এসে সবাইকে বের করে দিয়েছে। খবরটা শোনা মাত্র সুনীল তার কাছের লোক রঞ্জনকে কিছু টাকা পয়সা দিয়ে এদিকের ব্যাপারটা সামলাতে বলে। আর বাচ্চাকে সুনিতার সিস্টারের কাছে রেখে সুনীল বেরিয়ে পড়ে ডুমুরঝাঁপি গ্রামের উদ্দেশ্যে। সে সময় মার্শাল তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে থাকে। যারা তার ভাইকে মেরে ফেলেছে তাদের মেরে মার্শাল মাটির নিচে পুঁতে রাখে। সুনীল ডুমুরঝাঁপিতে এসে দেখে পুরো রিফিউজি ক্যাম্প শুনশান। এরপর সে দেখা পায় পলাশের। পলাশ জানায় তারা এই ক্যাম্পে ব্লকেট দিয়েছে, চারদিক থেকে ঘিরে রেখেছে, তাই আমরা কয়েকজন টহল দিচ্ছি। এটা শুনে সুনীল বলে, বুঝতে পারছি না, তারা এখন আমাদের মাজায় ভেঙে ফেলবে, তারপর বলবে দন্তকে ফিরে যাও, দণ্ড হচ্ছে সরকারি জায়গা। সুনীল আরো বলে, এসব আর মানা যায় না, দেশবাসীকে এ ব্যাপারে জানাতে হবে। পলাশ জানায়, আপনাদের মতো কিছু মানুষ তো জানাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। তখন সুনীল বলে, শুধু অত্যাচারের ব্যাপারে দেশবাসীকে জানালে হবে না, পুরো বিশ্ব ছড়িয়ে দিতে হবে। এই কথাগুলো বলতে বলতে সুনীল মৃত মানুষের পুরানো দেখতে পায়, তাই সে বলে, প্রতিদিন মানুষ মরছে নাকি। পলাশ জানায়, হ্যাঁ, প্রতিদিনই মরছে, আমাদের ভেতরেও শত্রু আছে। এরপর সিন শিফট হয়, আবারও দেখানো হয় 2002 সালের মোংলাকে। কোপলা সিস্টারকে মার্শালের বেশ কিছু ব্যাপার নিয়ে প্রশ্ন করতে থাকলে তার উত্তর দিতে থাকে সে। একসময় সুনীলের কাছের লোক হিসেবে অঞ্জনের কথা যেখানে উঠে আসে। ওইদিকে ড্যানিয়েল তার বন্ধু সোহেলকে কৌতূহলের সাথে বলে, কোপলা বলছে আমার বাপ বেঁচে আছে, কিন্তু এদিকে কেউই লাশ দেখেনি, তাহলে কোথায় আছে আমার বাপ। সোহেল রসিকতা করে বলে, কবরে।
তখন ড্যানিয়েল বলে যদি কবরই না থাকে। এবার 1978 সালে ধুমুর ঝাঁপি ফেরা যাক, যেখানে সরকার দলীয় লোক এসে রিফিউজিদের দণ্ডকে ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু সবাই এর প্রতিবাদ জানায়। যা সবকিছু সেখানে উপস্থিত থেকে সুনীল দেখতে থাকে। একসময় রিফিউজিদের হামলায় ধুমুর ঝাঁপি থেকে পালাতে বাধ্য হয় সরকারের লোক। এরপর সুনীল সেখানে ছবি তুলতে থাকলে অঞ্জন এসে জানায় ড্যানিয়েল অসুস্থ। ছেলের অসুস্থতার কথা শুনে সেখান থেকে তাকে চলে যেতে হয়। এদিকে দুই বন্ধু মাতাল অবস্থায় বিভিন্ন কিছু বলে। একসময় ড্যানিয়েল বলেন আমার বাপ বেঁচে আছে আর আমি কিনা তার খোঁজ পাচ্ছি না। এ সময় সোহেল বলে যা কবর খুঁড়ে দেখ তোর বাপকে। যে কথা সেই কাজ। ড্যানিয়েল সোহেলকে নিয়ে খবর খুঁড়তে চলে যায়। তারপর কবর খুঁড়ে কফিন বের করে দেখে সেখানে কোনো লাশ নেই। সুনীল মার্শালের নৌকায় যেতে যেতে মার্শালকে বলতে থাকে ভালোই দল গঠন করেছিস দেখি, আজকাল ভালোই খবর তোর পেপারে আসে। কি নতুন আর্মি গঠন করেছিস নাকি? এই নিয়ে দুই বন্ধুর অনেক খোঁজ গল্প চলে। একসময় সুনীল দুমুর ঝাঁপি মানুষের কষ্টের কথাগুলো তাকে শোনাতে থাকে। ওদিকে সকালে কোপলা সহ সবাই কফিনের কাছে চলে আসে। তখন সেখানে কোপলা সুনীলের লেখা তৃতীয় চিঠি দেখায়, যা সুনীলের মৃত্যুর বেশ কিছুদিন পর সে পেয়েছিল। যে চিঠিতে লেখা ছিল আমাকে আর ছবিগুলো মুখে মুক্ত করো। ড্যানিয়েল এসব দেখে কোপলাকে বলে আপনি এসব আমাকে আগে বলেননি কেন? সেখানে এবার মুখ খুলে সুনিতা সিস্টার। সে বলে সুনীল দাসের লাশ দেখতে চেয়েছিলাম, তার আমাকে দেখতে দেয়নি। ফাদার এই ব্যাপারটা সবাইকে বলতে মানা করেছিল। এরপর সুনীলদা মারা গেলে অঞ্জনা কিছু ছবি আর ডকুমেন্ট আমাকে দেয়, সেগুলো আর্মি মার্শালকে দিয়ে দেয়। সুনিতার এসব কথা শুনে কোপলা বলে তাহলে সুনীলের সব ছবি মার্শালের কাছে আছে? হতে পারে সুনীলও তার কাছেই আছে। সবকিছু বিবেচনায় ড্যানিয়েল ফাদারের কাছে যায় কেস করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে। এতে ফাদার কিছুটা না করে আর বলে কেস করে যদি ভয় পেয়ে সুনীলের ক্ষতি করে তাহলে। তাই আমি বলি কি তোরা আগে অঞ্জনার কাছে গিয়ে সব ব্যাপার জেনে নে, এরপর না হয় চার্চের প্রোটোকল মেনে কেস করা যাবে। অন্যদিকে সুনীল তার অসুস্থ বাচ্চাকে দেখতে এসে বিদেশি বন্ধু ফ্রান্সিসকো ফোর্ড কোপলাকে চিঠি লিখতে থাকলে সেখানে সুনিতা তার কষ্টের কথাগুলো বলতে বলতে কান্না করতে থাকে আর সান্ত্বনা দেয় সুনীল। ঠিক সে সময় দুমুর ঝাঁপির পানির কুয়োতে কেউ একজন বিষ মিশিয়ে দিলে তা খেয়ে সবাই মারা যেতে থাকে। যেখানে ছিল রিফিউজি পলাশের স্ত্রীও। প্রিয় মানুষকে বাঁচানোর জন্য পলাশ তার স্ত্রীকে নিয়ে মোংলাতে চলে আসে সুনীলের কাছে, কিন্তু লাভ হয় না। নিয়ে আসার পথে মারা যায় পলাশের স্ত্রী। তাই লাশ রেখে দুমুর ঝাঁপিতে চলে যায় পলাশ। তার সাথে সুনীলও চলে যায় দুমুর ঝাঁপিতে। 2002 সালে টাইমলাইনে ড্যানিয়েল কোপালকে নিয়ে রঞ্জনের খোঁজ করতে থাকে। সে সময় কোপলার কাছে বিমানের টিকিট আসে তাকে ফিরে যাওয়ার জন্য। এতে খুব রেগে গেলে উপর মহলের নির্দেশ তাকে মানতে হয়। তাই ড্যানিয়েলকে সব কাগজপত্র অন্যান্য জিনিসপত্র দিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সুনীল ড্যানিয়েলকে সুনিতার কাছে রেখে দুমুর ঝাঁপির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে সময় দেখা যায় কাজীকে মার্শালের কাছে আসতে। সেখানে কাজী মার্শালকে বলতে থাকে কয়েকদিন এদিক ওদিক কিছু ঘটনা ঘটবে, কিছু নৌকা এদিক ওদিক চলবে, কিন্তু এসবে তুমি কোনো আগ্রহ দেখাবে না, কোনো গ্যাঞ্জাম হলেও এগিয়ে আসবে না, কারণ বোঝাও তো অন্য দেশের কার্যক্রম। তুমি বর্ডার এলাকায় থাকো, তাই তোমার সাবধান হয়ে থাকতে হবে। এসব কথার জবাব অনেক হাসি ঠাট্টার মধ্য দিয়ে দিতে থাকে মার্শাল। একসময় দুজনের মধ্যে বোঝাপড়া হয়। তারপর কাজী ইন্ডিয়ান গোয়েন্দাদের নিয়ে চলে গেলে নৌকার ভেতর থেকে বের হয়ে আসে সুনীল। সেই নৌকাতেই ছিল আর কাজের সব শুনে সে বুঝতে পারে ভয়ানক কিছু ঘটতে চলেছে। এতে মার্শালও সায় দেয়। সুনীল মার্শালকে তাদের সাথে দুমুর ঝাঁপিতে যাওয়ার কথা বললে সে কোনো জবাব দেয় না, তাই সুনীল একাই যায়। আবার ফেরা যাক 2002 সালে। ড্যানিয়েল তার বন্ধুকে সাথে না পেয়ে একাই অঞ্জনের খোঁজে বেরিয়ে পড়ে। সেই সময় দেখা যায় ওই ভারতীয় গোয়েন্দা লোকটিকে কাজীর কাছে আসতে। সেখানে কাজী বলে আপনাদের মতো ভূত পাতে পাতে আমার তো মরার সময় চলে আসলো। ভারতীয় গোয়েন্দা লোকটি নিউজপত্রে সুনীলের ব্যাপারটি দেখিয়ে বলতে থাকে আপনি এখানে ভূত পালছেন আর ওদিকে কবর থেকে ভূত বেরোচ্ছে। মনে রাখবেন কাজী সাহেবও কিন্তু ভূত না, ও আমাদের ইন্স্যুরেন্স, তাই সরকার বদলে গেলে আমাদের সমস্যা হবে। কাজে যেন সব ঠিক করে ফেলবো। ড্যানিয়েল অঞ্জনকে খুঁজতে খুঁজতে একসময় তার কাছে পৌঁছে যায়, কিন্তু অঞ্জন জানায় আমার নামে মোহাম্মদ খিওর। একসময় তোপের মুখে ড্যানিয়েলকে আসল পরিচয় দিতে বাধ্য হয় অঞ্জন। ওইদিকে কাজী তার লোক সোলেমানকে পাঠায় ড্যানিয়েলের খোঁজ করতে। সেজন্য সোলেমান চার্চে এসে ড্যানিয়েলের খোঁজ করতে থাকে, কিন্তু সেখানে পায় না। তাই ড্যানিয়েলের বন্ধু সোহেলকে জিজ্ঞেস করলে সে জানায় তার বাপের বন্ধু অঞ্জনের খোঁজ করতে গিয়েছে। এতে সুলেমান বুঝতে পারে কোথায় পাওয়া যাবে ড্যানিয়েলকে, তাই সে পথে যেতে থাকে। ওদিকে ড্যানিয়েল কোপলার দেওয়া চিঠিগুলো দিয়ে বলে এগুলো দেখেছেন কি?
অঞ্জন চিঠিগুলো দেখে একটি চিঠি সে চিনতে পারে আর বলে, চিঠি ক্যামেরা আমি মার্শালের কাছে পৌঁছে দিয়েছিলাম। এটা শুনে ড্যানিয়েল জিজ্ঞেস করে, তাহলে আমার বাবা দুমুলচাপি থেকে ফিরে এসেও জীবিত ছিল? অঞ্জনা জানায়, হ্যাঁ। তাছাড়া এসব জিনিস পেলাম কোথায় আমি? যখন কফিন দেখলাম তখনই বুঝতে পেরেছি সুনীল মারা যায়নি। তখন ফাদার বাইবেল ছুঁয়ে বাইরে তা প্রকাশ করতে মানা করে, কিন্তু কেন তার হিসাব এখনো মেলাতে পারেনি। যদি আমাকে বলো সুনীল বেঁচে আছে কিনা, তাহলে আমি বলবো কাজী অথবা মার্শালের কাছে আছে। কাজের কথা শুনে অবাক হয় ড্যানিয়েল। এরপর সিন শিফট হয়, দেখানো হয় 1978 সালের দুমুর ছাপিতে, যেখানে দেখা যায় ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনীকে কাজী কিছু একটা দিচ্ছে। এতে ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী কাজীকে কিছু একটা ব্যাপার আশ্বস্ত করে দিলে কাজী সেখান থেকে চলে যায়। সেই সময় দুবুন ছাপিতে মার্শালও চলে আসে। সেখানে সুনীল সব রিফিউজিকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে থাকে, কারণ সে জানে বড় বিপদ আসতে চলেছে। তখন ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনীর লোকজন রিফিউজি ক্যাম্পে আগুন লাগিয়ে দিতে থাকলে তার ছবি তোলে সুনীল। আর এখানেই শেষ হয়ে যায় ফেও মুভির প্রথম পর্ব। কিন্তু এরপরে 2002 টাইম লাইনে কাজীর অফিসের মাইক্রোফোনে সুনীলের কণ্ঠ শোনা যায়। তাহলে কি সুনীল আসলেই বেঁচে আছে আর সে কাজীর কাছেই আছে? এর উত্তর ফেও এর দ্বিতীয় পর্বে জানতে পারবো। আপাতত দৃষ্টিতে দুমুরঝাপিতে রিফিউজিদের উপর নেকারজনক হামলার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টের পাশাপাশি কাজী এবং ফাদারের হাত আছে। আর এসব কিছু সুনীল এবং মার্শাল জানে বলে তাদেরকে গুম করে রেখেছে। তো কেমন লাগলো সত্য ঘটনার উপর নির্মিত ফেও ওয়েব সিরিজের প্রথম পর্ব, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।